আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতে সংবাদ শিরোনাম। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেফতার। যৌতুকে যুতিকে বের করে দিয়েছে বাড়িওয়ালা। অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে হবে ডিএমপি কমিশনার। বিশ্বে থিনেস্ট স্বাস্থ্যের দেশের তালিকায় ভিয়েতনাম। অবশেষে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টারে তৈরির ঘোষণা। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলের নির্দেশ। আজও খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাজার। মোদির পুষ্পোত্তলিকা দাহ ও মাহফুজ আলমের স্ট্যাটাসে উদ্বিগ্ন ভারত। নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব ডক্টর ইউনূস। পরিবহন খাতে দুর্নীতির আগে একদল করেছে, এখন অন্য দল। উপদেষ্টা নাহিদ। বাস সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে নিহত 2। ইউক্রেনে 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সিভিল সার্ভিসের সাবেক সচিব ইসমাইল হোসেন গত শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সন্দেহভাজন হিসেবে তাকে প্রথমে আটক করা হয়। পরে বিমানবন্দর থানার পুলিশ 54 ধারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিরি জান্নাত। বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ এরশাদ আহমেদ জানান, গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করা হলেও আদালত 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে দেশে কোনো মামলা রয়েছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। যদি তার বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায় তাহলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। যৌতুকা যুতির বর্তমান পরিস্থিতি সত্যিই দুঃখজনক ও উদ্বেগজনক। দেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে শিল্পীদের অবস্থানও লক্ষণীয়ভাবে প্রভাবিত হয়। অভিনেত্রী হিসেবে তিনি আগে থেকেই আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং সরকারের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেওয়ায় এই সময়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন। তার কাহিনী থেকেই স্পষ্ট যে রাজনীতি ও সমাজের পরিবর্তন শিল্পীদের জীবনযাত্রা ও কেরিয়ারের বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কাজের সুযোগ হারানো, সামাজিক স্বীকৃতি অভাব এবং নিরাপত্তাহীনতার অনুভূতি তার পক্ষের নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এছাড়া বাড়িওয়ালা ধারা বহিষ্কৃত হওয়া এবং সেইখানে নিরাপত্তাহীনতার মধ্যে বাস করা পরিস্থিতি আরও উদ্বেগ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। এই ধরনের পরিস্থিতিতে বহু শিল্পী এবং সাধারণ মানুষই নিজেদের সুরক্ষা এবং মৌলিক অধিকার নিয়ে চিন্তিত। বিভিন্ন শিল্পী বা সমাজসেবক যখন ক্ষমতায় যাদের সমর্থন দিয়েছিলেন তারা বিপাকে পড়ে যান, তখন তা একটি সামাজিক সংকটের চিত্র তুলে ধরে। জ্যোতির মতো শিল্পীদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা সমাধানে সামাজিক সমর্থন ও সহযোগিতা দরকার। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন অনেক সময় মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে, তবে আশা করি একসময় পরিস্থিতির উন্নতি হবে এবং তিনি পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ও জনসংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অটোরিকশার সংখ্যা বৃদ্ধি নিয়ে বলেছেন যে এটি দ্রুত নিয়ন্ত্রণ করা জরুরি। শহরের যানজট পরিস্থিতির অবনতি ঘটবে। জানান, অটোরিকশাগুলোর লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনারও প্রয়োজনীয়তা রয়েছে। হকার ইস্যুতে তিনি বলেন, হকারদের হঠাৎ করে উৎখাত করা অমানবিক হতে পারে, তবে সেখানে ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক মিছিল, মিটিং এবং ধর্মীয় সমাবেশগুলোর কারণে নাগরিক যানজট তৈরি হয়। এজন্য তিনি সকল সংগঠনকে অনুরোধ করেছেন যেন তারা এসব অনুষ্ঠান একটি নির্ধারিত স্থানে আয়োজন করে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিতি জান্নাত। তাবলিগ জামাত প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের সভার কারণে জনজীবনে প্রভাব ফেলে এবং এর ফলে হতাহতের ঘটনাও ঘটে। এছাড়া থানায় নিবন্ধিত মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, অপরাধের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা সব মামলাই গ্রহণযোগ্য হওয়ার কারণে। এই বক্তব্যগুলো ঢাকা শহরের নিরাপত্তা ও প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং সঠিক প্রয়োগ হলে শহরের পরিবহন ব্যবস্থা ও জনজীবনে উন্নতি সাধন করতে সক্ষম হতে পারে। ভিয়েতনাম বিশ্বের থিনেস্ট স্বাস্থ্যের মানুষের দেশের তালিকায় উল্লেখযোগ্য একটি স্থান অধিকার করেছে। দেশটির স্থূলতার হার মাত্র 2.1%, যা সত্যি প্রশংসনীয়। ভিয়েতনামের মানুষের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপের কারণে মোটেও স্থূলতা বৃদ্ধি পায়নি। দেশটির মানুষ
সাধারণ ঐতিহ্যবাহী ডায়েট অনুসরণ করে, যেখানে সবজি এবং স্বাস্থ্যকর খাদ্য সামগ্রীর উপর বেশি জোর দেওয়া হয়। এছাড়া ভিয়েতনামি জরা সাইকেলিং এবং নিয়মিত হাঁটার মাধ্যমে দৈনন্দিন শারীরিক কার্যকলাপে বজায় রাখে, যা তাদের স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বিশ্ব র্যাঙ্কিংয়ে টোঙ্গা প্রথম স্থানে থাকার পাশাপাশি বাংলাদেশ 182তম অবস্থানে রয়েছে, যা দেশটির স্থূলতার হার কম বলার পক্ষে একটি সাক্ষ্য। এই প্রতিবেদনে 2030 সালের মধ্যে বিশ্বে অন্তত 25 কোটি শিশু স্থূলতার শিকার হবে বলে সতর্কতা জারি করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর একটি বিষয়। নগরায়ন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবের ফলে স্থূলতার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে। সার্বিকভাবে বলা যায়, ভিয়েতনামের মডেল অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হতে পারে, যেখানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে স্থূলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। বিবিসির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের শাটডাউন এড়াতে গুরুত্বপূর্ণ অর্থ বিলটি পাস হয়েছে, যা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি বড় সমস্যা ছিল। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ পাস হওয়ার পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে বিলটি পাস করার জন্য প্রয়োজনীয় সমর্থক এলেও এক সিনেটরের আপত্তি ছিল, তবে শেষ পর্যন্ত এটি অনুমোদন পায়। বিলটি আইনে পরিণত হতে হলে কংগ্রেসের দুটি কক্ষে, হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট, পাস হতে হবে এবং তারপর প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য বিলটি এখন তার ডেস্কে রয়েছে। এই বিলটি পাস না হলে দেশব্যাপী সরকারি সেবা কার্যক্রম প্রতিবন্ধকতার মুখে পড়তে পারত, যা বিশেষ করে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটির সময় লাখ লাখ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারত। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রিপাবলিকানদের দ্বারা আনা সংশোধিত বিলটি পাশে ব্যর্থ হয়েছিল, যার ফলে তাদের দলের কিছু সদস্যরাও বাতিলের পক্ষে ভোট দিয়েছিলেন। অবশেষে তৃতীয় দফায় হওয়া এ প্রচেষ্টা সফল হয় এবং শাটডাউন রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন নতুন বছরের আগেই প্রেসিডেন্ট বাইডেনের সুসংগঠিত প্রশাসনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য এই অর্থ বিলটি গুরুত্বপূর্ণ। ভারতে অবৈধ বাংলাদেশিদের নিয়ে যা কিছু ঘটেছে তা পুরোপুরি সরকারি এবং সমাজের আচরণগত দিক থেকে একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের ঘোষণার মাধ্যমে ডিটেনশন সেন্টার তৈরির বিষয়টি এই সমস্যার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ বলে মনে হচ্ছে। এই ধরনের কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সরকার চেষ্টা করেছে আইনগতভাবে অবৈধ আদিবাসীদেরকে পরিচালনা করতে এবং তাদের অবস্থা সমাধানের পথ খুঁজে বের করতে। এমনকি থানা পুলিশের মানব পাচার বিরোধী সেলের দ্বারা গ্রেপ্তার হওয়া বাংলাদেশি দম্পতি এই পরিস্থিতি একটি উদাহরণ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। তাদের গ্রেফতার হওয়ার মাধ্যমে প্রকাশ পায় যে অবৈধ অভিবাসন এবং মানব পাচার একটি চলমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই পদক্ষেপগুলো দেশে অভিবাসন নীতি আব্রু আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অবৈধ অভিবাসীদের জন্য ডিটেনশন সেন্টার তৈরি করার পাশাপাশি সরকারের উচিত ইতিবাচক ও মানবিক উপায়ে তাদের সমস্যা সমাধান করার উপায় খোঁজা। এটি তাদের মানবাধিকারের ওপর করুণ প্রভাব ফেলতে পারে এবং সামাজিক সংকটকে সংকীর্ণ করতে সাহায্য করবে। এই বিষয়গুলো নিয়ে বিশদ বিশ্লেষণ এবং আলোচনা প্রয়োজন। রাষ্ট্রের অভিবাসন নীতি এবং সামাজিক নীতিমালা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। ভারতে অবৈধ বাংলাদেশি আদিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন MCD সকল স্কুলে নির্দেশ দিয়েছেন। স্কুলগুলোকে ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যাচাই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। MCDর এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সাথেও আলোচনা করা হয়েছে এবং নার্সারি থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষার্থীর পরিচয় সঠিকভাবে নিশ্চিত করার চেষ্টা করা হবে। টেক্সট নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। এছাড়া ভারতীয় সরকার অবৈধ অভিবাসীদের ডিটেনশন সেন্টার তৈরি করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের আটক করা এবং তাদের নিরাপদভাবে প্রশাসনিক কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য
ডিটেনশন ক্যাম্প স্থাপন করা হচ্ছে। সরকারের এই দৃষ্টিভঙ্গি দেশের অভিবাসন নীতি ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিতর্ক সৃষ্টি করতে পারে। ভারতে অবৈধ অভিবাসনদের বিরুদ্ধে পরিচালিত এই পদক্ষেপগুলি সংশ্লিষ্ট অধিকার এবং মানবিক দিকগুলোকে নিয়েও আলোচনা বাড়িয়ে দিতে পারে। ঢাকার বায়ু দূষণ আজও অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, যেখানে বায়ুমান 205 রেকর্ড করা হয়েছে। যদিও এটি গত কয়েকদিনের তুলনায় একটু উন্নতি লাভ করেছে, তথাপি এটি এখনও দেশের তৃতীয় অবস্থানে রয়েছে। বায়ু দূষণের ক্ষেত্রে দিল্লি, লাহোর, আগ্রা এবং করাচির মতো শহরগুলিও অস্বাস্থ্যকর বাতাসের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বায়ুমান সূচক AQI অনুযায়ী ঢাকার উপস্থিতি অতি ক্ষুদ্র বস্তুকণা প্রধান PM2.5 দূষণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে, যেমন শ্বাসতন্ত্র ও হৃদরোগের সমস্যাসমূহ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বৈশ্বিক মানদণ্ড অনুসারে বায়ুমান সূচক 50-এর নিচে বিশুদ্ধ বাতাস বলে বিবেচনা করা হয়, কিন্তু ঢাকার বর্তমান অবস্থা তা থেকে অনেক দূরে। জানতে হবে যে যদি বায়ুমানের মাত্রা বৃদ্ধি পায় তাহলে এটি দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছে যাবে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। দূষণের এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য যাদের আগে থেকে স্বাস্থ্য সমস্যা রয়েছে। ঢাকার মতো শহরগুলোতে বায়ু দূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনার মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কের উপর যেভাবে প্রভাব পড়েছে তা বেশ গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ এবং উপদেষ্টা মাহফুজ আলমের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসে ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনা দুটি পক্ষের ভারতীয় হাই কমিশন বাংলাদেশ সরকারের প্রতি এক প্রটেস্ট নোট পাঠিয়েছে, যা দুই দেশের সম্পর্কের ভাবিকীকরণের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। মোদী সরকার বাংলাদেশের বিজয় দিবসে তার পোস্টে 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়ের উল্লেখ করেছেন, যা ভারতীয় ঐতিহাসিক বিজয় বলেও দাবি করেছেন। এ নিয়ে বাংলাদেশের ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। মোদির পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে মশাল মিছিল করা হয়। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টে বাংলাদেশের ভূখণ্ডের একটি মানচিত্র যুক্ত করে মন্তব্য করা হয়। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাহফুজের পোস্টটি দ্রুত ডিলিট হয়ে গেলেও প্রতিক্রিয়া ব্যতিরেকে মাহফুজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বাংলাদেশ সরকারের জন্য সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের উদ্বেগ এবং বিষয়গুলোর স্থায়ী সমাধান নিয়ে আলোচনা অতি জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর তিনি তার আনুষ্ঠানিক কাজে ফিরে যাবেন। তিনি উল্লেখ করেছেন যে তাকে এই অবস্থানে আনা হয়েছে এবং সে কারণে তার নিয়মিত কার্যক্রম থেকে দূরে থাকতে হয়েছে। তিনি আশাবাদী যে তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ গঠন করতে সক্ষম হবে, তাদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। তিনি জানান, বর্তমান প্রজন্মের তরুণরা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে নিরপেক্ষ এবং তাদের উদ্যমের মাধ্যমে তারা বাংলাদেশ সহ পুরো বিশ্বকে পরিবর্তনের ক্ষমতা রাখে। তিনি বিশেষ করে তরুণীদের ওপর মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন, কারণ তারা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়া তিনি বাংলাদেশের জঙ্গিবাদের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং তরুণদের শক্তিশালী ভূমিকা তুলে ধরেন, যা আগামীতে দেশের উন্নয়ন এবং অগ্রগতিতে সহায়ক হবে। সড়ক ও পরিবহন খাতে চলমান দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, পূর্বে একদল এই খাতে দুর্নীতি করেছে এবং বর্তমানে অন্য দলও একই কাজ করেছে। শনিবার 21শে ডিসেম্বর সকালে রাজধানীর রমনার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজিত একটি জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কারের গুরুত্বপূর্ণ তুলে ধরেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত।
নাহিদ ইসলাম বলেন, সড়কের নৈরাজ্যের পিছনে রাজনৈতিক প্রভাব রয়েছে, যা সহজ সমাধানে আসবে না। তবে তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না, ফলে সাধারণ মানুষ তার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হবে। বিআরটিএ এর চেয়ারম্যান উল্লেখ করেন, পুরাতন বাসগুলোকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার জন্য একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাকে উচ্ছেদ না করে বরং পরিকল্পিত সমাধানের দিকে যেতে হবে বলে মত প্রকাশ করেন। এটি একটি দুঃখজনক ঘটনা, সড়ক দুর্ঘটনা অপরাধমূলক কর্মকাণ্ড এবং এটি বিশেষ করে প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। সিএনজি চালক সৌরভ হোসেন এবং যাত্রী প্রদীপ পাল এর মৃত্যুতে তাদের পরিবার। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। এবং বন্ধু বান্ধবদের প্রতি সহানুভূতি জানায়। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বিদেশি দূতাবাসগুলোর জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকি তৈরি করেছে এবং সেখানে মানবিক ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা দলগুলি আহত এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। রাশিয়ার দাবি অনুযায়ী তারা এই হামলাগুলি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলির বিরুদ্ধে প্রতিশোধ স্বরূপ চালিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধরনের হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইউক্রেনের চলমান সংকটের মধ্যে এই ধরনের হামলা কেবল স্থানীয় জনগণের জন্যই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি ভিত্তি বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা অতি জরুরি। আশা করা যায় যে এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং ভবিষ্যতে এমন বিধ্বংসী হামলা প্রতিরোধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেখছিলেন NANTVর রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।